মামা, আমরা কেনই রাজপ্রাসাদে যেতে পারবো না? কেনই গ্রামের সবাই যেতে দেয় না? তোকে কিভাবে বলবো? ওই দিনের ঘটনার কথা মনে পড়লে গা যেন কেঁপে ওঠে। ওই দিনের কথা ভোলা যায় না এখনো। মামা, কি হয়েছে? বললো কিছু? প্রীতমের মা প্রীতমকে বলল, না না, ওটা ভালো নয়। মা, কেন এখানে আমরা যেতে পারবো না? বলো না, বলো না। ওখানে অশুচি প্রেতাত্মা বাস করে। ওখানে যে যায় কেউ ফিরে আসে না, সবাইকে মেরে দেয়। তাহলে শোন, 10 বছর আগে কলকাতা থেকে 4 জন এসছিল। কলকাতা শহর থেকে 4 জন রাজপ্রাসাদের সার্ভে করার জন্য 10 কিলোমিটার পথ অতিক্রম করে এক গ্রামে উপস্থিত হয়। গ্রামের নাম হরিপুর। বস যে কোথায় সার্ভে করার জন্য পাঠালো? এ তো পিওর ওয়াচপাড়া গ্রাম। সেই সময় বিকাশ বলে উঠল যে, এই রাস্তাঘাট তো পুরো কাঁচা। কাঁচা হলো তো কি হয়েছে? আমরা সার্ভে করব আর চলে যাব না? তোরা এখানে বাড়ি করতে এসছিস নি? এর গ্রামটা দেখে মোটেও পছন্দ হয়নি। কৌতুক মনে রিধিমা বলে উঠল, আমার খুব খিদে পেয়েছে, দেখ না এখানে কোনো ধাবা বা দোকান আছে কিনা। তখন তারা ধাবা খুঁজতে লাগলো। 10 মিনিট হাঁটার পর তারা একটা খাবারের দোকান দেখতে পেল। তখন দোকানদার খাবারের কথা না জিজ্ঞাসা করে তাদেরকে বলতে লাগলো, তোমাদেরকে এই এলাকায় আগে কখনো দেখিনি তো? না না, আমরা এখানকার বাসিন্দা না, আমরা কলকাতা থেকে এসেছি। এই গ্রামের যে রাজপ্রাসাদটা আছে ওটাকে সার্ভে করতে এসেছি। দোকানদারটা রাজপ্রাসাদের কথা শুনে ভয়ে ঘাবড়ে গিয়ে বলতে লাগলো, তোমরা কি জানো ওই রাজপ্রাসাদের বিষয়টা? না না, জানি না। রাতের বেলায় কোনো মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় সেই রাজপ্রাসাদে। রিধিমা জিজ্ঞাসা করলো, কেউ এখানে কান্না করে? ওইখানে একটা অশুচি প্রেত আত্মা বাস করে। এইসব কথা শুনে তারা ওইখান থেকে চলে গেল। 10 মিনিট হাঁটার পর তারা পৌঁছে যায় রাজপ্রাসাদের সামনে। রিধিমা ভাবল যে এত সুন্দর রাজপ্রাসাদ আমি স্বপ্নেও কোনো দিন দেখিনি। আর গ্রামের লোক যত সব আজগুবি কথা বলে বেড়ায়। আর এডুকেশন ভিলেজ ম্যান। এই রাজপ্রাসাদে যে দেখাশোনা করে সেই লোকটা কোথায় গেল? কিছুক্ষণ পরে যে রাজমহলটা দেখাশোনা করে সেই লোকটা এলো। তোমরাই তো সার্ভে করতে এসছো? হ্যাঁ, আমরাই সার্ভে করতে এসেছি। স্যারজি ফোন করেছিল। আর হ্যাঁ, তোমাদের রুমটা দেখিয়ে দেবো, চলো। তোমরা দিনের বেলায় সার্ভে করবে, কিন্তু রাতের বেলায় রুম থেকে বেরোবে না। রাতের বেলায় বেরোতে পারবো না কেন? গ্রামের লোকটা যে ভূতের কথা বলেছিল, তুমি ওকে ভূতের কথা বিশ্বাস করো নাকি? এই কথাগুলো শুনে তখন সেই লোকটা ভয়ে ঘাবড়ে গেল, কিছু বলল না। কিছুক্ষণ পর চলো চলো, তোমাদের রুমটা দেখিয়ে দিই, চলো। সেই লোকটা তাদেরকে রুম দেখাতে নিয়ে গেল। রিধিমা আর মিতা যখন বিছানায় শুয়েছিল সেই সময় কেউ কান্না করতে লাগলো। ওই মিতা, মিতা ওঠ না, কিছু আওয়াজ শোনা যাচ্ছে। আরে এত রাতে কি আওয়াজ করবি? তুই ঘুমিয়ে পড় না। মিতা এই কথা বলে আবার বিছানায় শুয়ে পড়ল। ওই মিতা ওঠ না, কেউ কান্না করছে। তুইও ঘুমাবি না, আমাকেও ঘুমাতে দিবি না।
হ্যাঁ রে, আমিও কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। মনে হয় কেউ খাবার খেতে পায়নি, চল না আমরা দুটো খাবার খেতে দিয়ে আসি তাকে। তাহলে চল, বিকাশ ও তার বন্ধুকে ডেকে নিয়ে যাই, ওরাও আমাদের সঙ্গে যাবে। রিধিমা বিকাশ ও তার বন্ধুকে ডেকে যেদিক থেকে কান্নার আওয়াজটা আসছে ওই দিকে তাদেরকে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎভাবে সেই কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। কান্নার অবস্থা বন্ধ হয়ে গেল, চল চল ফিরে চল। হঠাৎ সেই কান্নার আওয়াজটা আবার শুরু হয়ে গেল। 2 মিনিট হাঁটার পর তারা এক পুরনো কবরস্থানে পৌঁছায়। তারা দেখতে পেল ওই আওয়াজটা এক কবরের ভেতর থেকে আসছে। মনে হয় বিকাশ ওই কবরের নিচে কেউ বেঁচে আছে, মাটিটা খুঁড়ে দেখ না, হতে পারে মানুষটা বেঁচে আছে। বিকাশ কবরের উপর যে স্মৃতিটা আছে ওটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না তারা বড় ভুল করতে চলেছে। হঠাৎ সেই সময় ঝড় উঠল। সেই সময় ওই কবর থেকে এক ডাইনি বেরিয়ে আসে। ডাইনিটাকে দেখে তারা দ্রুত গতিতে রাজপ্রাসাদের দিকে এগাতে লাগলো। ডাইনিটা বলতে লাগলো যে আমি 500 বছর ধরে এই কবরে বন্দি ছিলাম, এরা এসে আমাকে মুক্তি দিল, ছাড়বো না। সেই আত্মাটা রিধিমার শরীরে প্রবেশ করলো। সেখান থেকে আসার পর রিধিমার শরীরটা পুরোপুরি লাল হয়ে গেছে, আর রিধিমা তার মাথাটা দেওয়ালে ঠোকাতে লাগলো। ওই রীতিমা, এটা তুই কি করছিস? সেই সময় মিতা বলে উঠল যে ওই ডাইনির আত্মাটা রিধিমার শরীরে ঢুকে যায়নি তো? হ্যাঁ, আমি শুনেছি যখন কোনো ডাইনির আত্মা কোনো মানুষের মধ্যে ঢুকে যায় সে এরকম কাজটাই করে। বিকাশের বন্ধু বান্ধব মিলে আলোচনা করলো যে তারা কোনো তান্ত্রিককে ডাকবে। আমার কাছে তান্ত্রিকের ফোন নাম্বার আছে, দাঁড়া তাকে ফোন করছি। তখন বিকাশের বন্ধু ওই তান্ত্রিককে রাজপ্রাসাদে আসার জন্য অনুরোধ করল। 2 ঘন্টা পর ওই তান্ত্রিকটা রাজপ্রাসাদে উপস্থিত হয়। কে তুই? এই নিরীহ বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস? আমি বলবো না। বল কে তুই, না হলে তোকে ঝাড়ু দিয়ে মারবো। আমি বলছি আমি হলাম ঋতু। ঋতুর সাথে যা ঘটেছে ঋতু বলতে লাগলো ওই তান্ত্রিককে। একদিন রাজামশাই তার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই সময় একজন মেয়ে তার সামনে উপস্থিত হলো। রাজা ওই মেয়েটাকে দেখে লালসায় এলো। রাজামশাই, আমার বাড়িতে অনেক বড় সমস্যা চলছে, আপনি সহায়তা না করলে আমার পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, কিছু করুন দয়া করে। তুমি তো এত সুন্দরী, তুমি আমাকে বিয়ে করে নাও, তোমার বাড়ির সব সমস্যার সমাধান আমি করে দিব। এই কথা শুনে ঋতু বলল, না না রাজামশাই, এরকমটা ভাববেন না, আপনি আমার বাবার সমান মানুষ, আমি তোমার মেয়ের মতো। আমি না করার সত্ত্বেও রাজা আমার সাথে মিসবিহেভ করে। আমি বেঁচে থাকা সত্ত্বেও রাজামশাই আমাকে জ্যান্ত কবরে দিয়ে দেয়, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। আমি কবর থেকে জোরে জোরে আওয়াজ করতে থাকি। এই ঘটনাটা শুনে তান্ত্রিক রিধিমার শরীর থেকে ওই আত্মাটাকে বের করে ওই আত্মাকে কবরে বন্দি করে দিল। আবার গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করবেন। ধন্যবাদ।